ইপিসি 2 সেকেন্ড সেমিস্টার এই ছাত্রদের জন্য আজকে পড়াবো শিক্ষায় নাটক ও শিল্পকলা। ইপিসি 2 এর অংশ। যদিও আমরা জানি যে এই ইপিসি 2 এর লিখিত পরীক্ষা হয় না, মূলত অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যাল এর উপর ভিত্তি করে এর মার্কসটা তৈরি হয়। তো যাই হোক, তবুও ছাত্রদের জন্য ক্লাসটা আমায় নিতে হবে। ইপিসি 2 এ প্রথম ইউনিট হচ্ছে নাটক, নাটকের ধারণা, কনসেপ্ট, ড্রামা অ্যান্ড ইটস ফান্ডামেন্টালস। ফান্ডামেন্টালস হচ্ছে বিভিন্ন ধরনের যে ক্ষেত্রগুলো ড্রামার আছে সেই সম্পর্কে আলোচনা। নাটক কি, প্রথমেই আমাদের জানতে হবে নাটক কি। আমরা এই নাটকের প্রথম উৎস বলতে গেলে দেখেছি বহুদিন আগে প্রাচীনকালে গ্রিস দেশে প্রথমেই নাটকের চল শুরু হয়েছিল। যদিও ঐতিহাসিকরা মনে করেন যে তার আগে থাকতেই নাটকের অভিনয় চালু ছিল, কিন্তু মোটামুটিভাবে আমরা জানি যে গ্রিস থেকে এটার উৎপত্তি হয়েছে এবং বহুল পরিমাণে গ্রিসে নাটকের চর্চাটা হতো। অ্যারিস্টটল নাটক সম্বন্ধে বলেইছিলেন যে দি ড্রামা ওয়াজ এ লার্জার অ্যান্ড হায়ার ফর্ম অফ আর্ট। অর্থাৎ আর্ট মানে শিল্পকলা, শিল্পের সবচেয়ে উচ্চ স্তরের একটা ক্ষেত্র হচ্ছে নাটক। এই নাটক সাধারণ জনজীবনে প্রবহমান ঘটনা নিয়েও হতে পারে, আবার আমরা দেখেছি মুখে মুখে প্রচলিত অন্যান্য ঘটনা যেগুলো ঘটে গেছে সেগুলো নিয়েও হতে পারে, আবার কোনো লিখিত উপন্যাস বা গল্পের ঘটনা নিয়েও হতে পারে। মূলত গ্রিস আর ভারতবর্ষে এই নাটকের চলটা বহুল পরিমাণে ছিল। আমরা জনসাধারণ বা মানব জাতিকে 4টে পর্যায়ে তার জীবিকার উপর ভিত্তি করে ভাগ করেছি। প্রথম হচ্ছে আহরণ ও শিকারের যুগ, দ্বিতীয় হচ্ছে পশুপালনের যুগ, তৃতীয় হচ্ছে কৃষি কার্যের যুগ, আর চতুর্থ হচ্ছে শিল্পের যুগ। এই যে স্টেপগুলো আপনারা লক্ষ্য করুন। প্রথমটা হচ্ছে আহরণ ও শিকারের যুগ। বহু প্রাচীনকালে বনে মানুষ যখন নানানভাবে খাদ্যের আহরণ করত, শিকার করে পেটের অন্নের জোগাড় করত, এই সময়কালটাকে বলে যে আহরণ শিকারের যুগ। তারপরে পশুপালনের যুগ, তারপরে হচ্ছে কৃষিকার্যের যুগ, এবং পরে হচ্ছে শিল্পকলার যুগ, পারফর্মিং আর্ট। এবং আমরা দেখেছি গ্রিসে এই ট্র্যাজেডি এবং কমেডি এই দুই ধরনের নাটকের চলই বহুল পরিমাণে ছিল। গ্রিক শব্দ ড্রামা, এই ড্রামা থেকে আমরা এই নাটকের উৎপত্তির কথা জানতে পারি, যার বাংলা হচ্ছে নাটক। গ্রিক দেবতা ডাইনোসাস, গ্রিকদের দেবতা, এর পূজায় একটা সঙ্গীতের প্রচলন ছিল, গান, অর্থাৎ দেবতার কাছে প্রার্থনা করা হতো, প্রার্থনা সঙ্গীত। এই প্রার্থনা সঙ্গীত থেকেই ধীরে ধীরে নাটকের উৎপত্তি হয়। আর বৈদিক যুগে ভারতবর্ষে নৃ ধাতু থেকে, দন্ত নয় রি, নৃ ধাতু থেকে এই নাটকের উৎপত্তি হয়েছে। নৃত, দন্ত নয় রি, খন্দত্ব, নৃ, নৃত, এই থেকে নাটক এসেছে। অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে নাটকের একটা শ্রেণী বিভাগ করেছে। এই শ্রেণী বিভাগে দেখানো হচ্ছে নাটক মূলত দু প্রকার, ট্র্যাজেডি এবং কমেডি। ট্র্যাজেডি নাটক আবার ক প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে জটিল ট্র্যাজেডি, একটা হচ্ছে প্যাথেটিক ট্র্যাজেডি, একটা হচ্ছে নীতি সমূহের ট্র্যাজেডি অর্থাৎ এথিক্যাল ট্র্যাজেডি, চতুর্থ হচ্ছে সিম্পল ট্র্যাজেডি বা সরল ট্র্যাজেডি, আর পঞ্চমত হচ্ছে দৃশ্য সর্বস্ব ট্র্যাজেডি। আর কমেডির ক্ষেত্রে দু ধরনের কমেডি আছে। 1 নম্বর হচ্ছে খাঁটি কমেডি, আর 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত ব্যঙ্গের কমেডি। এই খাঁটি কমেডি আবার বিশেষভাবে
বিশুদ্ধ হাস্য উদ্দীপক কমেডি এই ভাগে বিভক্ত। নাটকের সংজ্ঞায় অ্যারিস্টটল বলেছিলেন যে নাটকের ঘটনা বা নাট্যক্রিয়ার অনুরণন এবং অনুকরণই হল নাটক। যে চলমান ঘটনাবলী ঘটে যাচ্ছে তার অনুকরণ করে অভিনয় করা, সেটাই হচ্ছে নাটক। সেই জন্যে নাটককে বলা হয় হায়ার ফর্ম অফ আর্ট। আমি আগেই বলেছি, অর্থাৎ শিল্পকলার খুব উচ্চ স্তরের একটা শিল্পশৈলী, হায়ার ফর্ম। এই নাটকের ক্ষেত্রে মূল উপাদান নাটকীয়তার ক্ষেত্রে কি কি? একটা নাটক তো হলেই হয় না, তার মূল কিছু উপাদান থাকে। এক নম্বর যে গতিবেগ, অর্থাৎ অ্যাকশন। নাটকটার মধ্যে যেন একটা গতিময়তা থাকে। অভিনয় করলেই হবে না, অভিনয়টার মধ্যে যেন একটা ধারাবাহিক গতিময়তা থাকে, যেন সেই এলিয়ে যাওয়া, গা ম্যাড়ে এই ধরনের অভিনয় না হয়। দু নম্বর হচ্ছে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা সংঘাত, অর্থাৎ বিভিন্ন চরিত্র থাকবে, একটা চরিত্রের সঙ্গে আর একটা চরিত্রের যেন সবসময় টানা পড়েন চলে, অর্থাৎ প্রত্যেকটা চরিত্রের সঙ্গে যেন ওতপ্রোতভাবে যুক্ত থাকে। সে তাদের আচরণের দ্বারাই হোক, তাদের নানান ধরনের ঘটনাক্রমের দ্বারাই হোক, বা তাদের বিভিন্ন ধরনের ডায়লগ কথোপকথনের দ্বারা হোক। আমি একটা উদাহরণ বলতে পারি, দেখবেন লক্ষ্য করে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যে এটা একটা খুব উচ্চ স্তরের নাটক। এই কাব্যে প্রথমের দিকে আছে মেঘনাদের স্ত্রী প্রমীলা। প্রমীলা যখন সিঁদুর পড়ছিল তখন সিঁদুরের কৌটোটা হাত থেকে পড়ে গেল, সিঁদুরের কাঠিটা হাত থেকে পড়ে গেল। ভেবে দেখুন, ঘটনার মধ্যে সিঁদুরের কাঠি পড়ে গেল। হিন্দু ধর্মের সিঁদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত স্ত্রীদের কাছে। এই সিঁদুরের কাঠি পড়ে যাওয়া কিন্তু অমঙ্গলজনক, এবং এই সিঁদুরের কৌটোটা মন্দোদরী, ইন্দ্রজিতের মা প্রমীলা বা ইন্দ্রজিতের স্ত্রীকে দিয়েছিলেন। আবার ইন্দ্রজিৎ যখন যুদ্ধে নিহত হয়েছে মেঘনাদ, সেখানে প্রমীলা বাড়িতে আছে, হঠাৎ করে তার সেই সিঁদুর কৌটোটা হাত থেকে পড়ে গেল এবং সিঁথির সিঁদুরটা যেন হঠাৎ করে কালো হয়ে গেল। এই যে রিলেশন, সিঁদুরের কৌটো, ইন্দ্রজিতের মৃত্যু এবং অমঙ্গল, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার যেন কোথাও একটা লিঙ্ক আছে। এই যে বিভিন্ন ধরনের সংঘাত, দ্বন্দ্ব একের পর এক ঘটনায় প্রতিফলিত হতে থাকবে, এর ফলে কি হবে, যারা দেখবেন দর্শককুল, তাদের মধ্যে একটা উদ্গ্রীব উৎকণ্ঠা থাকবে। সিঁদুরের কৌটোটা কেন বললো? নিশ্চয়ই কিছু অমঙ্গলের বার্তা আসবে। তারপরে এলো ইন্দ্রজিৎ মারা গেছেন। অর্থাৎ প্রত্যেকটি ঘটনা এখানে নিজের দ্বান্দ্বিক চরিত্রকে পারফর্ম করবে। এরপরে হচ্ছে আকস্মিকতা। আকস্মিকতা কি? ঘটনার মধ্যে গতিবেগকে সঞ্চার করবে আকস্মিকতা। হঠাৎ করে কোনো ঘটনা ঘটে উঠবে এবং তারই তরঙ্গায়িত পদক্ষেপ টোটাল নাটকে ছড়িয়ে পড়বে। দেখবেন শান্ত পুকুরের জল, হঠাৎ একটা ঢিল যদি মারা হয়, সেই ঢিলটার ঢেউটা ধীরে 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 একেবারে তীর অবধি ছড়িয়ে যায় তো? নাটক হবে ঠিক তাই। হঠাৎ হঠাৎ এমন ঘটনা মাঝে উপস্থাপিত হবে যার স্রোত বা ঢেউ টোটাল দর্শককুলকে আলোড়িত করবে। এটাকে বলা হচ্ছে আকস্মিকতা। এরপর হচ্ছে, এই আকস্মিকতা না থাকলে টোটাল দর্শকের মধ্যে উৎকণ্ঠা থাকবে না, উত্তেজনা থাকবে না, আশঙ্কা থাকবে না, একটা টান টেনশন থাকবে না। এরপরে যে নাট্যশ্লেষ বা ড্রামাটিক আয়রনি। নাট্যশ্লেষটা কি? নাট্যকার
এবং নাট্য চরিত্রগুলো, অর্থাৎ যারা অভিনয় করছেন তাদের ডায়লগ, নাট্যকার এমনভাবে চরিত্রের মুখে বসাবেন যে সেই ডায়লগের মধ্যে দিয়ে কখনো কখনো দু ধরনের অর্থ প্রকাশ পাবে। তাহলে কী হবে? দর্শকদের মনে একটা উত্তেজনা তৈরি হবে। যেমন ধরুন ম্যাকবেথ নাটকে এক জায়গায় ডাইনিদের মুখে শোনা যাচ্ছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। অর্থাৎ এই উক্তি শুনে তখন শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়, নাটকের টোটাল ঘটনা, ম্যাকবেথের চরিত্রের ভালো মন্দ, এই দুয়ের যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব, এই ঘটনার আভাস আমরা কিন্তু পাই। অর্থাৎ চরিত্রদের কথোপকথন, একের সঙ্গে আর একজনের কথোপকথন হবে বিভিন্নভাবে দু ধরনের অর্থ সম্পন্ন উক্তির দ্বারা। এটাও কে বলা হয় নাট্যশ্লেষ। এরপর আসছি নাট্য সৃষ্টির উপাদান সমূহ, অর্থাৎ কম্পোনেন্টস। একটা ড্রামা তৈরি করতে গেলে কী কী উপাদান লাগবে? আমি নাটক লিখে ফেলবো, অভিনয় করুন তা নয়, কিন্তু নাটকটাকে মনোগ্রাহী হতে হবে, হৃদয়গ্রাহী হতে হবে এবং সবচেয়ে বড় কথা সেটা আকর্ষণীয় হতে হবে। এটাকে বলা হচ্ছে নাট্য সৃষ্টির উপাদান। এই উপাদানগুলোকে অ্যারিস্টটল মূলত 6 ভাগে ভাগ করেছিলেন। মূলত উপাদান 3টে, বহিরঙ্গীয় উপাদান 3টে, আর 3টে হচ্ছে আভ্যন্তরীণ উপাদান। তো 3, 3, 6। এই বহিরঙ্গীয় উপাদানগুলি কি? একটা যে দৃশ্যগত উপস্থাপনা, 2 নম্বরে যে গীতিকাব্যিক সঙ্গীত, আর 3 নম্বর হচ্ছে রচনা শৈলী, ডিরেকশন, লিরিক্যাল সংস অ্যান্ড স্পেকটাকল প্রেজেন্টেশন। এই 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহিরঙ্গীয় উপস্থাপনা। আর আভ্যন্তরীণ উপাদান কি কি? একটা বৃত্ত বা প্লট, চরিত্র বা ক্যারেক্টার, আর ভাবনা বা থট। ভেবে দেখুন, প্রথম 3টের মধ্যে আমি আসছি দৃশ্যগত উপস্থাপনা। যদি নাটকের দৃশ্যপট ভালো করে সাজানো না হয় তাহলে দর্শকের কী করে মনোগ্রাহী ব্যাপারটা হবে? হবে না। দৃশ্যগুলো এমনভাবে সাজাতে হবে যেন অত্যন্ত আগ্রহ তৈরি হয়। 2 নম্বর হচ্ছে গীতিকাব্যিক প্রেজেন্টেশন বা সঙ্গীত, লিরিক্যাল সং। দৃশ্যের সাথে সাথে সঙ্গীতের মূর্ছনা থাকবে, যে সঙ্গীতগুলো একেবারে দৃশ্যের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত। হঠাৎ যুদ্ধ হচ্ছে, সেখানে একটা আপনি প্রেমের গান দিতে পারেন না, তাহলে কিন্তু সেটা পুরো বিরোধী হয়ে যাবে। এবং শেষ হচ্ছে রচনা শৈলী বা বিভিন্ন ধরনের যে রচনা ভঙ্গিমা এবং নির্দেশনা, ডিরেকশন, এটা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর সেকেন্ড পেজে আসছি বৃত্ত, প্লট। প্লট হচ্ছে কি? প্লট বলতে আমরা এখানে বৃত্তকে বোঝাবো। প্লট হচ্ছে একটা নাটকের ফ্রেমওয়ার্ক, কাঠামো। টোটাল নাটকটা কোথা থেকে শুরু হলো আর কোথায় শেষ হলো তার মধ্যে যেন সুন্দর লিঙ্ক থাকে, উদ্ভট ধরনের নাটক যেন না হয়। কোনো চরিত্রের সঙ্গে কোনো চরিত্রের মিল নেই, একটা ইচ্ছে মতো নাচন কুদন হচ্ছে, যুদ্ধ হচ্ছে, হঠাৎ করে রোম্যান্স হচ্ছে, এই ধরনের ব্যাপার যেন না থাকে। অর্থাৎ সিকোয়েন্স অনুসারে প্রত্যেকটা জিনিস যেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে প্লট। এই প্লট আর্ট অফ পোয়েট্রি গ্রন্থে অ্যারিস্টটল বলেছিলেন যে প্লটের 3টে অংশ, একটা যে আদি পর্ব, একটা যে মধ্য পর্ব, আর একটা যে অন্তিম পর্ব। আর এই প্লটকে কিভাবে ভাগ করা যায়? প্রয়োগ, এপিসোড, এক্সোডাস, প্যারোড, স্ট্যাশিমন, এই 5 ভাগে কিন্তু প্লটকে ভাগ করা যায়। প্রথমে থাকে প্রলোগে গান, যা বিভিন্ন কোরাস দিয়ে গীত হয়। দ্বিতীয় ধাপে থাকবে প্যারোড, অর্থাৎ কোরাসের প্রথম বিবৃতিকে নিয়ে অভিনয়। এরপরে যে এপিসোড, যা নাটকের মূল কাহিনী। এরপরে আসছে স্ট্যাসিমন, অর্থাৎ কোরাসেরই আবার গান। শেষে হচ্ছে এক্সোডাস, যা হলো কোরাস গানের পরে যা ঘটে শেষ পরিণতি। তাহলে অ্যারিস্টটল পূর্ণাঙ্গ ট্র্যাজেডি বলতে মূলত এই 5টি বিভাগকে বলেছেন। এরপরে আসছি ক্যারেক্টার, চরিত্র।
আর আরেকটা ঘটনা বলি প্লটের ক্ষেত্রে, 1863 খ্রিস্টাব্দে এই প্লট সম্পর্কে ফ্রেতাগ, বিশিষ্ট নাট্য বিশারদ ফ্রেতাগ একটা পিরামিড তৈরি করেছিলেন। তাতে তিনি দিচ্ছেন যে 1 নম্বরে যে প্রস্তাবনা বা ইন্ট্রোডাকশন, 2 নম্বর আরোহ পর্ব, 3 নম্বর চূড়ান্ত পর্ব, 4 নম্বর অবরোহ পর্ব, 5 নম্বর যে পরিণাম পর্ব। অর্থাৎ একটা নাটককে যদি আমরা পিরামিড হিসেবে চিহ্নিত করি, তাহলে এই নাটকটা এখান থেকে শুরু হবে ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে আরোহ পর্ব, অর্থাৎ এই যে মাঝের দাড়িটা, নাটক কিন্তু ধীরে 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 তার বৃত্তে যাচ্ছে। চূড়ান্ত পর্ব, চূড়ান্ত পর্বটাকে বাংলা ইংরেজিতে বলা হচ্ছে ক্লাইম্যাক্স, নাটকের একেবারে চূড়ান্ত পর্ব। এরপর ধীরে ধীরে নাটকটা কিন্তু পড়বে, ফলিং অ্যাকশন শুরু হবে, অর্থাৎ অবরোহ, এটাকে রিটার্ন অফ ফলো বলা হয়। আর শেষকালে হচ্ছে একেবারে অন্তিম পর্ব বা পরিণাম পর্ব, অর্থাৎ ক্যাটাস্ট্রফি। এইখানে নাটকের পরিণতি তৈরি হল। দেখুন লক্ষ্য করে মেঘনাদ বধের উদাহরণটাই দিই। মেঘনাদ বধে প্রথমে ইন্দ্রজিৎ যুদ্ধ করেনি, রাবণ যুদ্ধ দিতে চাইছেন, তাহলে শুরু হলো যুদ্ধ আস্তে আস্তে। চূড়ান্ত পর্বে ইন্দ্রজিতের সঙ্গে লক্ষণের যুদ্ধ হচ্ছে, তারপর লক্ষণের যুদ্ধের পর ধীরে ধীরে সেই বার্তা যখন রাবণের কানে এলো, রাবণ মূর্ছিত হয়ে পড়লেন এবং আলটিমেট যুদ্ধে তার পরাজয় ঘটল। তাহলে এই চূড়ান্ত পর্ব মেঘনাদ বধ কাব্যের হচ্ছে, ক্লাইম্যাক্স পর্ব হচ্ছে মেঘনাদের মৃত্যু বা ইন্দ্রজিতের মৃত্যু লক্ষণের হাতে। তারপর ধীরে ধীরে ফলিং অ্যাকশন হলো এবং একেবারে কনক্লুশন বা অন্তিম পর্ব হলো। এটা ফ্রেতাগের আর্ট বৃত্ত সম্পর্কে। এরপর হচ্ছে ক্যারেক্টার বা চরিত্র। ক্যারেক্টার প্রত্যেকটা নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চরিত্র যদি ভালো না হয় নাটক কখনো দাঁড়াতে পারে না। দৃঢ় বলিষ্ঠ চরিত্র থাকবে। তো চরিত্রকে কে দৃঢ় করবে? চরিত্রকে দৃঢ় করবে রাইটারের ভাবনা। চরিত্র যথাযথ হতে হবে, ভালো হতে হবে, বাস্তবায়িত চরিত্র হতে হবে, সামঞ্জস্যপূর্ণ চরিত্র হতে হবে। আপনারা দেখবেন আমরা এখনকার সিনেমা নাটকে অনেক সময় দেখি হিরোকে প্রচুর মারধর করছে, হিরোর গায়ে কিচ্ছু লাগছে না, অথচ হিরো ফু দিলেও ভিলেনরা মরে যাচ্ছে। এই অবাস্তব ঘটনা কিন্তু বেশি দিন নাটককে বাঁচিয়ে রাখতে পারে না। আমরা দেখি কিনা বলুন, রোম্যান্সের সিনে হঠাৎ করে নাচতে 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 আমরা দেখলাম সমুদ্রের জলের উপর নাচ আরম্ভ হয়ে গেল, পাহাড়ের উপর চলে গেল। এই যে অবাস্তবতা, এগুলো নাটককে সাময়িক রূপে বক্স অফিস হিট করতে পারে, কিন্তু এদের দীর্ঘায়িত লাভজনক ফল কিছু পাওয়া যায় না, এগুলো চটক। সেই জন্য চরিত্র হতে হবে বাস্তবায়িত এবং তার ঘটনাও হতে হবে বাস্তবায়িত ভাবনা। অথচ দেখুন হিন্দি নাটকের দেবদাস, শরৎচন্দ্রের দেবদাস, কি অসাধারণ অভিনয়। এবং আমার মনে হয় এই দেবদাস নাটকটা বহুবার বহু প্রজন্মের নায়করা অভিনয় করেছেন, কিন্তু যে প্রজন্মের নায়ক অভিনয় করুন না কেন প্রত্যেকটা নাটকে কিন্তু সুপার ডুপার হিট। হ্যাঁ কিনা বলুন? অর্থাৎ এর প্লট, এর ভাবনা, এর চরিত্র একেবারে বাস্তবের উপরে দাঁড়িয়ে আছে এবং অত্যন্ত সত্য ঘটনা। এবারে ভাবনা বা থট, নাটকের ভাবনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা সম্পূর্ণত নির্ভর করে নাট্যকারের উপরে। ভাবনার কথাটা বললাম। এই নাটক হচ্ছে আমাদের শিখনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, বিশেষ করে টিচিং প্রফেশনে। আমি বলেছি বহুবার, বহু ভিডিওতে বলেছি, এ টিচার মাস্ট বি এ গুড অ্যাক্টার। একজন শিক্ষককে অবশ্যই একজন ভালো অভিনেতা হতে হবে। তিনি যদি ভালো অভিনেতা হন তাহলে তার ক্লাস দান বা পাঠদানও অত্যন্ত ভালো হতে বাধ্য। কারণটা কি? এই নাটক বাস্তব জীবনের সঙ্গে ছাত্রদেরকে লিঙ্ক করিয়ে দেয়, মূল্যবোধের বিকাশ ঘটায়, মনোযোগের বিকাশ ঘটায়, মনস্তাত্ত্বিক বিকাশ ঘটায়, পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ায়, ধীশক্তি বৃদ্ধি করে, বাচনিক ভঙ্গিকে স্পষ্টভাবে দৃঢ় করে, সৃজনশীলতাকে তৈরি করতে সাহায্য করে। সেই জন্য নাটক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নাটকের বিভিন্ন আঙ্গিকগুলো এবার বলে দিই। একটা হচ্ছে ক্লাসিক্যাল নাটক, রোম্যান্টিক নাটক, অভিব্যক্তিবাদী নাটক, প্রতীকী নাটক বা রূপক নাটক, বাস্তবধর্মী নাটক, মিরাকল প্লে নাটক, মরালিটি প্লে নাটক, অপেরা নাটক, বারলেক্স নাটক, মুখোশ নাটক ইত্যাদি। এই নাটকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাস্তব জীবনে এবং আমাদের দৈনন্দিন শিক্ষকতার জীবনে। তাহলে এইভাবে নাটকের বিন্যাসটাকে আমরা যদি তৈরি করে নিতে পারি
তাহলে দেখব শিক্ষাক্ষেত্রেও আমরা প্রত্যেকটা টিচার এক একটা গুড অভিনেতা হয়ে উঠতে পারবো। আজ এই অবধি থাক, নেক্সট ভিডিওতে আবার আসবো।